ভূত কথা। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। পৃথিবীর আনাচে কানাচে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, যেগুলো আমরা চোখে দেখি না, শুনি না, কিন্তু তারা আমাদের দিকে সব সময় তাকিয়ে থাকে। অন্ধকারে, কুয়াশার মাঝে, শহরের একাকী রাস্তা বা গ্রামের নির্জন পথ, কোথাও না কোথাও সব সময় আছে সেই অদ্ভুত ছায়া, যা প্রতিক্ষণ আমাদের গল্প শোনার জন্য অপেক্ষা করে। শোনো, আজকে আমি তোমাদের শোনাবো ভুতুড়ে গাড়ি নিয়ে সত্যি ঘটনা। এই গল্পটা কেবল একটি কল্পনা নয়। ভারতের এক গ্রামে অমাবস্যার রাতে একটি কালো অ্যাম্বাসেডর গাড়ি ফিরে আসে। হেডলাইট জ্বলছে, ভেতরে নেই কোনো চালক, শুধু লাল শাড়ি পরা একটি ছায়া। যারা রাস্তা দিয়ে যায় তারা শুধু গাড়ি দেখেনি, তারা দেখেছে অমীমাংসিত প্রতিশোধের ছায়া। এই সিরিজে আমি তোমাদের দেখাবো সেই ভয়, সেই রহস্য আর সেই গল্প যা সত্যি ঘটেছে। ভাই, আমি যা বলবো সব একদম সত্যি কথা। আমি নিজে না দেখলে হয়তো বিশ্বাসই করতাম না। এইভাবেই কথাটা শুরু করেছিল রাজেশ, ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার এক ছোট্ট গ্রামের বাসিন্দা। বয়স ৩০-এর কোঠায়, দেখতে শুনতে একদম সাধারণ, কিন্তু চোখে একটা ভয় লেগে আছে সব সময়। আমি তখন সাংবাদিকতার কাজ করি। গ্রামীণ এলাকায় অদ্ভুত ঘটনা নিয়ে একটা রিপোর্ট বানাচ্ছিলাম। কেউ বলল, রাজেশ নামে এক লোক আছে, ওর সঙ্গে এমন কিছু ঘটেছে যা শুনলে বুক কেঁপে উঠবে। শুনেই আমি ওর বাড়ি গেলাম। গ্রামের নাম দেবপুর। পুরনো ধাঁচের ঘর বাড়ি, ধানক্ষেতের পাশ দিয়ে মাটির রাস্তা। সন্ধ্যার পর গ্রামের ভেতরেই এক ধরনের নীরবতা নামে, যেন বাতাসও ফিস ফিস করে কিছু বলে না। রাজেশ বসেছিল উঠোনে, আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, সাহেব, আমার কথা আপনি বিশ্বাস করবেন না। আমি বললাম, শুনে দেখি। ও বলল, ঘটনাটা বছর ৩ আগের। আমি তখন বর্ধমান থেকে গোলসির দিকে গাড়ি চালাতাম। নিজের একটা পুরনো মারুতি ভ্যান ছিল। রাতে মালপত্র নিয়ে যেতাম, সকালে ফিরতাম। রাতটা ছিল অমাবস্যা। রাজেশের কথায় সেদিন হাইওয়েতে কুয়াশা পড়েছিল অদ্ভুত রকমের ঘন। রাস্তার পাশের গাছগুলো কেমন কালো ছায়ার মতো লম্বা হয়ে উঠছিল। ও বলল, রাত তখন প্রায় 12:30। গোলসি বাজারের পর থেকে পুরো রাস্তা ফাঁকা। হঠাৎ দেখি সামনে একটা গাড়ি দাঁড়িয়ে আছে, একটা কালো অ্যাম্বাসেডর। হেডলাইট বন্ধ, কিন্তু পেছনের সিটে কেউ বসে আছে মনে হলো। রাজেশ গাড়ি থামালো, এগিয়ে গেল। ভাই, সমস্যা বলে ডাকল। কোনো উত্তর নেই, কিন্তু গাড়ির দরজার কাঁচের ভেতর দিয়ে ওর চোখে পড়ে ভেতরে একজন মহিলা বসে আছে। লাল শাড়ি, মাথায় ঘোমটা, একদম নড়ছে না। রাজেশ বলল, আমার গায়ে হালকা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমি আবার ডাকলাম, আপনি ঠিক আছেন? তখনই মহিলাটা মাথা ঘুরিয়ে তাকালো আমার দিকে। এক মুহূর্তে রাজেশ চুপ করে গেল। তার মুখে অদ্ভুত একটা ভয়ের ছাপ। আমি জিজ্ঞাসা করলাম, তারপর? রাজেশ বলল ধীরে ধীরে, ওর চোখ ছিল পুরো সাদা, চোখের মণি নেই একটাও। আমি গলা শুকিয়ে ফেললাম। রাজেশ বলল, আমার মনে হলো আমি দাঁড়িয়ে আছি না, ভাসছি। তারপর হঠাৎ গাড়িটার দরজা খুলে গেল নিজে থেকেই। আমি এক পা পিছিয়ে এলাম। ওই মহিলাটা ধীরে ধীরে গাড়ি থেকে নামল, কিন্তু পা ছোঁয়ালো না মাটিতে, হাওয়ায় ভেসে আছে। আমি আর কিছু বুঝে উঠবার আগেই গাড়িটা নিজে থেকে স্টার্ট নিল। নিজে থেকে? আমি বিস্মিত। রাজেশ বলল, হ্যাঁ, চাবি ছাড়া। কোনো চালক নেই, শুধু হেডলাইট জ্বলে উঠল। তারপর গাড়িটা ধীরে ধীরে এগোতে লাগলো আমার দিকে। ও তখন দৌড় দিল,
নিজের ভ্যানে উঠে গ্যাস দিয়ে পালাতে লাগল, কিন্তু পিছনের আয়নায় দেখে কালো অ্যাম্বাসেডারটা পেছনে আসছে একেবারে নীরব শব্দে। ইঞ্জিনের আওয়াজও নেই ভাই, রাজেশ বলল কাঁপা গলায়। আমি যত গতি বাড়াই ও তত কাছে আসে। শেষে রাস্তার বাঁকে গিয়ে হঠাৎ একটা গাছের সঙ্গে ধাক্কা খেলাম। চোখ খুলে দেখি সকাল হয়ে গেছে, মানুষ ভিড় করছে। ওর গাড়ি ভেঙে গেছে, কিন্তু আশ্চর্য, অ্যাম্বাসাডারের কোনো চিহ্নই নেই। শুধু কুয়াশার মধ্যে একটা জ্বলজ্বলে লাল কাপড় পড়েছিল রাস্তার পাশে। রাজেশ বলল, তারপর থেকে ওই রাস্তায় প্রতি অমাবস্যার রাতে কেউ একা যায় না। সবাই বলে কালো গাড়িটা আবার বেরোয়। ওর কথাগুলো শেষ হতেই চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। দূরে একটা প্যাঁচার ডাক আমার শরীরে কাঁটা দিয়ে উঠল। সেদিন আমি হোটেলে ফিরেও ঘুমাতে পারলাম না। মাথায় শুধু ঘুরছিল সেই কথাটা, কালো গাড়িটা আবার বেরোয়। আমি জানতাম না সেই রাতটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত হয়ে উঠবে। রাজেশের কথাগুলো মাথায় ঘুরছিল সারা রাত। আমি তখন দেবপুরেই একটা পুরনো লজে উঠেছি, নাম শান্তিনিবাস। আশ্চর্য নাম, কিন্তু ঘরটা মোটেই শান্ত নয়। ছাদে ঝুলছে পুরনো পাখা, জানালা দিয়ে রাতের বাতাস ঢুকছে সোদা গন্ধ নিয়ে। দূরে ট্রেনের হুইসেল শোনা যায়, তারপর আবার নিস্তব্ধতা। সকালে ঘুম ভাঙতেই ঠিক করলাম আজ আমি ওই হাইওয়ে ধরে যাব যেখানে রাজেশ কালো অ্যাম্বাসাডার দেখেছিল। ক্যামেরা আর নোটবুক নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তা ধীরে ধীরে ফাঁকা হয়ে গেল। চারপাশে ধান ক্ষেত, মাঝে মাঝে গাছের ছায়া পড়ে মাটিতে লম্বা হয়ে থাকে। গ্রামের শেষ প্রান্তে গিয়ে একটা চায়ের দোকান পেলাম। দোকানদারকে জিজ্ঞেস করলাম, ভাই, এখানে নাকি এক কালো গাড়ির কথা শোনা যায়? লোকটা মুখ তুলে চেয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে বলল, আপনি বাইরের লোক, তাই জিজ্ঞেস করছেন। আমরা আর এসব নিয়ে কথা বলি না। যেদিন কেউ ওই রাস্তায় যায় সেদিন থেকেই কোনো না কোনো বিপদ ঘটে। আমি একটু হেসে বললাম, গাড়ি তো একটা সাধারণ ব্যাপার, ভয় পাবার কি আছে? লোকটা হঠাৎ গম্ভীর হয়ে বলল, তাহলে যান, দেখুন নিজেই। চায়ের দোকান থেকে বেরিয়ে হাইওয়ে ধরে হাঁটতে লাগলাম। দুপুর পেরিয়ে বিকেল নামছে। সূর্য ডুবে যাচ্ছে দূরের তালগাছের আড়ালে। আকাশে অদ্ভুত কমলা আলো। কিন্তু রাস্তার এক জায়গায় পৌঁছে হঠাৎ আমার মনে হল বাতাস ভারী হয়ে গেছে, যেন চারপাশের শব্দগুলো হঠাৎ থেমে গেছে। আমি থেমে তাকালাম। রাস্তার পাশে একটা পুরনো সাইনবোর্ড, দেবপুর 2 কিমি। ঠিক ওই জায়গাতেই রাজেশ বলেছিল তার দুর্ঘটনা হয়েছিল। আমি মোবাইলের ক্যামেরা অন করলাম। ভিডিও রেকর্ডিং চালু করতেই হঠাৎ একটা শব্দ শুনলাম, ট্র্যাক ট্র্যাক, যেন কোনো পুরনো গাড়ির দরজা খুলছে। পেছনে তাকিয়ে দেখি রাস্তার অনেক দূরে একটা ছায়া মূর্তি, কালো রঙের কিছু একটা, খুব ধীরে আমার দিকে এগিয়ে আসছে। প্রথমে ভাবলাম ট্রাক হবে, কিন্তু শব্দ একটাও নেই। বাতাস থেমে গেছে, কুকুরের ডাকে কোনো সাড়া নেই। আমি ভিডিও চালিয়ে রাখলাম। জুম করে দেখলাম একটা অ্যাম্বাসেডার গাড়ি, কালো, চকচকে নয়, বরং ধুলো মাখা। কিন্তু বিষয়টা অদ্ভুত, রাস্তার ধুলো উড়ছে না, টায়ার ঘুরছে না, গাড়িটা যেন ভেসে আসছে। আমার বুক ধুকপুক করতে লাগল। ভাবলাম পালাই, কিন্তু পা কাজ করছিল না। গাড়িটা যত এগোচ্ছে আমি তত বুঝতে পারছি ড্রাইভার সিটে কেউ নেই, কিন্তু ভেতরে বসে আছে কেউ। একটা মহিলা, লাল শাড়ি, মাথায় ঘোমটা, মুখটা নিচু। গাড়িটা আমার সামনে এসে থামল একদম নিস্তব্ধে। আমি কাঁপা গলায় বললাম, আপনি কে? কোনো উত্তর নেই। মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। সেই মুহূর্তে আমার গলা শুকিয়ে গেল। ওর চোখ দুটো
সাদা, একেবারে ফাঁকা সাদা। আমার মোবাইল হাতে কাঁপছিল, কিন্তু আমি রেকর্ডিং বন্ধ করিনি। মহিলাটা ধীরে ধীরে হাত বাড়ালো জানলার বাইরে। কাঁচের ওপারে ওর আঙ্গুলগুলো রক্তে ভেজা। হঠাৎ বাতাসের ঝাপটা এলো, গাছগুলো কাঁপতে লাগলো। আমি দৌড়ে রাস্তার ধারে একটা গাছে গিয়ে দাঁড়ালাম। গাড়িটা তখন ধীরে ধীরে ঘুরে রাস্তার অন্যদিকে চলে গেল, যেন হাওয়ায় ভেসে যাচ্ছে। আমি যতই তাকাই, গাড়িটা ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। আর সেই মুহূর্তে আমার মোবাইলের স্ক্রিন একদম কালো হয়ে গেল। সন্ধ্যা নামার পর রাজেশের বাড়িতে ফিরে গেলাম। ও দরজা খুলতেই চমকে উঠল। আপনি ওই রাস্তা গেছেন? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ। রাজেশ কাঁপা গলায় বলল, তাহলে আপনি বিপদ ডেকে এনেছেন। ওই মহিলা এখন আপনার পেছনে লাগবে। আমি অবাক হয়ে বললাম, মানে? ও বলল, যেই তাকে দেখে সে আর শান্তিতে ঘুমোতে পারে না। ও শুধু এক জিনিস খোঁজে, যে রাতে ও মারা গিয়েছিল, যে গাড়ি ওকে ফেলে পালিয়েছিল সেটা। রাজেশের মুখে ভয় স্পষ্ট। আমি তখনও কিছু বুঝতে পারিনি, কিন্তু রাতে হোটেলে ফিরেই বুঝলাম ও যা বলেছিল তা সত্যি। সেদিন রাত 12:30টায় আমি ঘুম থেকে হঠাৎ জেগে উঠলাম। বাইরে রাস্তার ওপরে কেউ যেন গাড়ির হেডলাইট চালিয়ে রেখেছে। আলো জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। আমি জানলা দিয়ে তাকালাম। দূরে সেই কালো অ্যাম্বাসেডর, আর ড্রাইভার সিটে বসে আছে এক লাল শাড়ি পরা মহিলা। চোখ তুলে তাকিয়ে আছে সোজা আমার দিকে। ভয় পেতে শুরু করেছিলাম, কিন্তু তখনও জানতাম না এটা কেবল শুরু। সেদিন রাত 12:30। আমি হঠাৎ চমকে ঘুম থেকে উঠলাম। মনে হচ্ছিল কেউ যেন আমার জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। ঘড়ির দিকে তাকালাম, 12:37। বাইরে তখন একদম নিস্তব্ধতা। শুধু দূরে কুকুরের হালকা ডাকে রাতটা আরও ভারী লাগছিল। আমি পর্দা সরিয়ে তাকাতেই দেখি দূরে রাস্তার ওপরে একটা হেডলাইটের আলো, দুটি সাদা গোল আলো একদম স্থির। প্রথমে ভাবলাম কোনো মোটরসাইকেল পার্ক করা আছে, কিন্তু মিনিট 5 কেটে গেল, আলো নড়ছে না। আমি আরও মনোযোগ দিয়ে তাকালাম। না, ওটা মোটরসাইকেল নয়, ওটা একটা গাড়ি, কালো অ্যাম্বাসাডর। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। ঠিক যেই গাড়িটার কথা রাজেশ বলেছিল, যেটা আমি বিকেলে দেখেছিলাম সেই জায়গায়। এখন সেটা আমার লজের সামনের রাস্তার ওপর। আমি ধীরে ধীরে জানালার ফাঁক দিয়ে আরও ভালো করে দেখার চেষ্টা করলাম। গাড়ির ভেতরে অন্ধকার, কিছুই দেখা যাচ্ছিল না। ঠিক তখনই একটা ছায়া নড়ল, ভেতরে কেউ বসে আছে। হেডলাইট হঠাৎ নিভে গেল। আমার ঘর এক মুহূর্তে অন্ধকারে ডুবে গেল। তারপর একটা শব্দ, ট্র্যাক ট্র্যাক, যেন পুরনো দরজা খুলছে। আমার গলা শুকিয়ে গেল। মনে হচ্ছিল বুকের ভেতর থেকে কেউ শ্বাস টেনে নিচ্ছে। আমি দরজার কাছে গিয়ে কান পেতে শুনলাম কেউ হাঁটছে ধীরে ধীরে, পাথরের রাস্তার ওপর স্যান্ডেলের আওয়াজ। আমি ভয় পেয়ে আলো জ্বালাতে গেলাম। সুইচ টিপতেই বাতি জ্বলল না, বাল্ব নিভে গেছে। মোবাইলের ফ্ল্যাশ অন করলাম, কিন্তু স্ক্রিন হঠাৎ এক ঝলক দিয়ে কালো হয়ে গেল। একটা ঠান্ডা হাওয়া বইল ঘরের ভেতর দিয়ে, আর সেই হাওয়ার সঙ্গে ভেসে এলো এক অচেনা গন্ধ, জ্বলে যাওয়া তেল, ধোঁয়া আর কাঁচা রক্তের মিশ্রণ গন্ধ। আমি টের পেলাম কেউ আমার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখি একটা মহিলা, লাল শাড়ি, মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো পুরো সাদা, ঠোঁটে অদ্ভুত এক হালকা হাসি। আমি পেছনে সরে গেলাম, কিন্তু দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ও ধীরে ধীরে এগিয়ে এলো, বলল একদম নিচু গলায়, তুমি কেন ওখানে গিয়েছিলে?
আমি চুপ। ও আবার বলল, এবার আরো ঠান্ডা স্বরে, তুমি আমার গাড়ির সামনে দাঁড়িয়েছিলে। তারপর হঠাৎ জানালার বাইরে গর্জন করে উঠল ইঞ্জিনের শব্দ। আমি জানালা দিয়ে তাকালাম, কালো অ্যাম্বাসাডারটা নিজে থেকেই স্টার্ট নিয়েছে। কেউ নেই ভেতরে, তবুও গাড়িটা ঘুরে আমার ঘরের দিকে আসছে। আমি দরজার কাছে ছুটে গিয়ে চিৎকার করলাম, কে আছেন, সাহায্য করুন। কিন্তু বাইরে কোনো আওয়াজ নেই, পুরো লজটাই যেন মৃত। গাড়ির হেডলাইট জানালায় এসে পড়ল, ঘরটা সাদা আলোয় ভরে গেল। আমি চোখ ঢাকলাম, আর ঠিক তখনই বাতাসে মিলিয়ে গেল সেই মহিলা। আলো নিভে গেলে দেখি ঘরে কেউ নেই, শুধু মেঝেতে পড়ে আছে এক টুকরো লাল কাপড়, ভিজে আর একেবারে ঠান্ডা। পরদিন সকালে হোটেল ম্যানেজার দরজা খুলে আমাকে মেঝেতে অচেতন অবস্থায় পেল। আমি তখনও বেঁচে, কিন্তু ভয়াবহ ক্লান্ত। ও বলল, সাহেব, আপনাকে কাল রাতে ঘরের ভেতর থেকে চাবি মারা অবস্থায় পেয়েছি। এই ঘরে আপনি একা ছিলেন, কিন্তু জানালার বাইরে টায়ারের দাগ পাওয়া গেছে। আমি বললাম, কোন গাড়ির? ও বলল, কালো অ্যাম্বাসাডার, কিন্তু আশ্চর্য, কেউ দেখেনি কে এনেছিল। আমি ভয়ে কাঁপছিলাম। তখন ম্যানেজার আরও এক কথা বলল, এই ঘরটার জানালার নিচেই বছর 5 আগে এক দুর্ঘটনা হয়েছিল। এক মহিলা গাড়ি দুর্ঘটনায় মারা যান, ওর লাশ এই জায়গাতেই পাওয়া যায়। আমার মাথা ঘুরে গেল। মানে আমি যাকে দেখেছি সে সেই মহিলা? যে গাড়ি রাজেশ দেখেছিল সেটাই তার আত্মার গাড়ি? সেদিন সন্ধ্যায় আমি দেবপুর ছাড়ার সিদ্ধান্ত নিলাম, কিন্তু যাওয়ার আগে একবার গিয়ে দাঁড়ালাম সেই রাস্তায় যেখানে প্রথম দেখেছিলাম কালো গাড়িটা। সূর্য ডুবে যাচ্ছে, বাতাসে ঠান্ডা গন্ধ। আমি নীরবে রাস্তার পাশে দাঁড়িয়ে প্রার্থনা করলাম, যেন এই আত্মাটা শান্তি পায়। ঠিক তখনই আমার চোখে পড়ল কিছু। রাস্তার পাশে পড়ে আছে একটা নাম ফলক, আধ ভাঙা। মাটি খুঁড়ে দেখা গেল তাতে লেখা, সুমিতা দাস, মৃত্যু 14 ফেব্রুয়ারি 1998, গাড়ি দুর্ঘটনা। আমি চুপ করে গেলাম। পেছনে তাকিয়ে দেখি রাস্তা ফাঁকা, কিন্তু দূরে কুয়াশার ভেতর আবার ঝলমল করে উঠল দুটি হেডলাইট, ধীরে ধীরে এগিয়ে আসছে। সেদিন সন্ধ্যায় আমি দেবপুর ছাড়তে চেয়েছিলাম, কিন্তু মনটা শান্ত হচ্ছিল না। মনে হচ্ছিল সব কিছুর পেছনে একটা উত্তর আছে। কে ছিল সেই মহিলা? কেন তার আত্মা এখনো সেই কালো গাড়ির সঙ্গে বাঁধা রয়ে গেছে? আমি রাজেশকে আবার দেখতে গেলাম। ও তখন বাড়ির বাইরে বসে ধূপ জ্বালাচ্ছিল, মুখটা ক্লান্ত, চোখে ভয়। আমি বললাম, রাজেশ, তুমি সুমিতা দাস নাম শুনেছ? রাজেশ হঠাৎ স্থির হয়ে গেল। আপনি ওই নামটা কোথায় পেলেন? আমি বললাম, রাস্তার পাশে একটা নাম ফলক ছিল, ওই নাম লেখা। ও কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলতে শুরু করল, সুমিতা দাস, হ্যাঁ আমি জানি। ও ছিল ওই গ্রামেরই মেয়ে, কিন্তু ওর মৃত্যুটা দুর্ঘটনা নয় সাহেব, ওকে মারা হয়েছিল। আমি থমকে গেলাম। মানে? রাজেশ বলল, ওর স্বামী ছিল খুব ধনী জমিদার ঘরের ছেলে, সুমিতা গরিব ঘরের, তাই ওর পরিবার মেনে নেয়নি। তবুও তারা পালিয়ে বিয়ে করে। কিন্তু একদিন রাতে ওরা গাড়িতে ফিরছিল বর্ধমান থেকে। তখনই ওর স্বামী আর একজন মহিলাকে নিয়ে পালিয়ে যায়, আর সুমিতাকে ওই গাড়ির ভেতরেই ফেলে দেয়। গাড়িটা রাস্তা থেকে ছিটকে পড়ে যায় খালে। কেউ উদ্ধার করতে আসেনি। ভোরে ওর লাশ পাওয়া যায়, একা। ও থেমে গেল, তারপর বলল, সেই গাড়িটাই ছিল ওই কালো অ্যাম্বাসাডর। লোকেরা বলে ওর আত্মা ওই গাড়িতেই আটকে আছে। যে রাতে ও মারা গিয়েছিল, প্রতি বছর সেই রাতেই ও বেরোয় প্রতিশোধ নিতে। আমার গায়ে কাঁটা দিল, যেন হাওয়ায় একটা ঠান্ডা ছায়া নেমে এলো।
আমি জানতাম না আমার দেখা সেই গাড়ি শুধু এক ভূতের আবির্ভাব নয়, এক অমীমাংসিত মৃত্যুর প্রতিধ্বনি। পরের দিন সকাল আমি ঠিক করলাম সেই জায়গায় যাব যেখানে সুমিতা মারা গিয়েছিল। রাজেশ আর যেতে রাজি হল না, বলল, আপনি গেলে ওর আত্মা হয়তো শান্তি পাবে, না হলে আপনাকেও ছাড়বে না। আমি একা বেরোলাম। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। চারপাশে কুয়াশা জমছে, পাখির ডাকও যেন থেমে গেছে। দেবপুরের সেই বাঁকটা পার হতে না হতেই দেখি রাস্তার পাশে একটা গাছ, তার নিচে ফুল আর ধূপের ছাই। মনে হলো কেউ এখনো এখানে পূজা দেয়। আমি হাঁটু গেড়ে বসে নামটা পড়লাম, সুমিতা দাস। তারপর ধীরে বললাম, আমি জানি তুমি শান্তি পাওনি, কিন্তু আমি সত্যি জানতে চাই কেন এখনো ফেরো। বাতাসে একটা শব্দ হলো, যেন কেউ দীর্ঘ শ্বাস ফেলছে। ঠিক সেই সময় কানে এলো ট্র্যাক ট্র্যাক ট্র্যাক, গাড়ির দরজা খোলার সেই শব্দ। আমি পিছনে তাকালাম। দূরে রাস্তার উপরে কুয়াশার ভেতর দিয়ে আলো জ্বলে উঠল। দুটি হেডলাইট, কালো অ্যাম্বাসাডর আবার আসছে আমার দিকে। আমার হৃৎপিণ্ড থেমে যাচ্ছিল। গাড়িটা থামল আমার সামনে। এইবার ভেতরে স্পষ্ট দেখা গেল সুমিতা, লাল শাড়ি, সাদা চোখ, কিন্তু এবার মুখে কান্নার ছাপ। ও ধীরে ধীরে বলল, আমি শুধু চাই আমার মৃত্যুর বিচার হোক। আমি কাঁপা গলায় জিজ্ঞাসা করলাম, কে তোমায় মেরেছিল? ও বলল, যে প্রতিশ্রুতি দিয়েছিল চিরদিন পাশে থাকার, সেই আমায় ফেলে দিয়েছিল ওই অন্ধকারে। ঠিক তখনই আমি দেখি পাশের খালে ডুবে আছে একটা পুরনো নম্বর প্লেট, কাদায় অর্ধেক ঢাকা। তাতে লেখা WB42A5177। আমি বুঝলাম এই গাড়ি সেই দুর্ঘটনার গাড়ি, আর কেউ হয়তো ওকে ফাঁসিয়ে পালিয়ে গেছে। আমি মোবাইল বের করে ছবি তুলতে যাচ্ছিলাম, তখনই এক হাওয়ার ঝাপটা এসে কুয়াশা ঘন হয়ে গেল। সুমিতা বলল, আমার গল্পটা বলে দিও সবাইকে, যেন কেউ আর এমন বিশ্বাসঘাতকতা না করে। ওর কণ্ঠটা ধীরে ধীরে মিলিয়ে গেল। গাড়ির হেডলাইট নিভে গেল, আর রাস্তা এক মুহূর্তে ফাঁকা। শুধু বাতাসে একটা শব্দ ভেসে এলো, ধন্যবাদ। পরের সকালে আমি ফিরে এলাম শহরে। রাজেশকে সব বললাম। ওর চোখে জল, বলল, তাহলে ও শান্তি পেয়েছে? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ, কিন্তু আমি জানি প্রতি অমাবস্যায় ওই রাস্তা আবার কুয়াশায় ঢেকে যাবে, কারণ কিছু আত্মা কখনো পুরোপুরি চলে যায় না। দেবপুর ছেড়ে আমি শহরে ফিরে এসেছিলাম। মনে মনে ভাবছিলাম সব শেষ, সুমিতা শান্তি পেয়েছে। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আমি রাতে ঘুমোতে পারছি না। যখনই চোখ বন্ধ করি, দেখি সেই কালো গাড়ি, হেডলাইট জ্বলছে, কুয়াশার মধ্যে ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে। এক রাতে হঠাৎ ফোন এলো, অপরিচিত নম্বর। ওপাশ থেকে রাজেশের কণ্ঠ, সাহেব, ও ফিরে এসেছে। আমি চমকে উঠলাম, কি বলছো? রাজেশ বলল, কাল রাতে আমাদের গ্রামের লোকজন দেখেছে ওই একই কালো অ্যাম্বাসাডর আবার সেই রাস্তা দিয়ে চলেছে, আর পেছনে আগুনের দাগ। আমি কোনো কথা না বলে ব্যাগ গুছালাম। পরের দিন সকালেই ট্রেনে চেপে ফিরলাম দেবপুরে। গ্রামে পৌঁছে দেখি চারপাশে এক অদ্ভুত উত্তেজনা। লোকেরা বলছে গত রাতে কেউ এক বৃদ্ধকে দেখেছে, রাস্তার পাশে দাঁড়িয়েছিল, তারপর হঠাৎ হারিয়ে গেছে গাড়ির হেডলাইটের মধ্যে। বৃদ্ধটার নাম বিশ্বনাথ দাস। লোকজন বলল ওই লোকই ছিল সুমিতার শ্বশুর। আমার মাথায় বজ্রপাত হলো। যদি সত্যি প্রতিশোধের আগুন শুরু হয়ে থাকে, তাহলে সেটা থামানো অসম্ভব। আমি রাজেশকে নিয়ে আবার গেলাম সেই জায়গায়। রাস্তায় তখন বিকেল, আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বাতাসে ধুলো। দূরে সেই গাছটা
যেখানে সুমিতার নাম ফলক। আমি থেমে দাঁড়ালাম, মৃদু গলায় বললাম, সুমিতা, তুমি শান্তি পেয়ে গেছ, এবার থেমে যাও। কিন্তু বাতাসে কোনো উত্তর নেই, বরং হঠাৎ একটা গর্জন, ভুম মুম। হেডলাইট জ্বলে উঠল। রাস্তার অন্য প্রান্ত থেকে এগিয়ে আসছে সেই কালো অ্যাম্বাসাডার, আগের চেয়ে আরও ভয়ঙ্কর। চাকা থেকে আগুনের ঝলক বেরোচ্ছে, গায়ে ধোঁয়া, যেন নরক থেকে উঠে এসেছে। রাজেশ চিৎকার করল, পালান সাহেব, কিন্তু আমি দাঁড়িয়ে রইলাম। গাড়িটা ধীরে ধীরে আমার সামনে এসে থামল। ভেতরে দেখা গেল সুমিতা, কিন্তু এবার ও একা নয়। পেছনের সিটে বসে আছে একজন বৃদ্ধ, ভীত চেহারা, মুখে দগদগে পোড়া দাগ। ওই তো বিশ্বনাথ দাস, যে তার পুত্রবধূকে একসময় মরে যেতে দিয়েছিল। সুমিতা ধীরে ধীরে মুখ তুলল, চোখ দুটো থেকে আগুনের আলো ছড়াচ্ছে। ও বলল, আজ শেষ হবে। গাড়িটা হঠাৎ ভয়ঙ্কর শব্দে গর্জে উঠল। চাকা ঘুরছে, কিন্তু মাটি ছয় না। বাতাসে আগুনের ঝলক। বৃদ্ধ চিৎকার করে উঠল, ক্ষমা করো সুমিতা। কিন্তু তখন আর কিছু শোনা যায় না। গাড়িটা তীব্র গতিতে রাস্তা ধরে ছুটে গেল, দূরে গাছের দিকে, যেখান দিয়ে সুমিতা একসময় মারা গিয়েছিল। এক মুহূর্তে প্রচণ্ড বিস্ফোরণ, ভুম মুম। আকাশ কেঁপে উঠল, আগুনের গোলা আছড়ে পড়ল রাস্তায়। আমি দৌড়ে গেলাম, দেখি রাস্তার ওপর ধোঁয়া আর আগুনের ছাই। গাড়ির কোনো অস্তিত্ব নেই, শুধু পোড়া মাটির গন্ধ আর একটা ভাঙা নামফলক। তাতে লেখা WB42A5177, ঠিক সেই নম্বর প্লেট যেটা আমি আগে দেখেছিলাম। রাজেশ কাঁদতে কাঁদতে বলল, শেষ হলো সাহেব, ওর প্রতিশোধ শেষ হলো। আমি দাঁড়িয়ে রইলাম চুপচাপ। দূরের আকাশে মেঘ কেটে গিয়ে সূর্যের আলো পড়ছে ধীরে ধীরে, আর বাতাসে মিশে আছে যেন এক মৃদু শান্ত কণ্ঠস্বর, ধন্যবাদ। কয়েকদিন পর আমি শহরে ফিরে এলাম। সব ঠিকঠাক, কিন্তু একদিন রাতে অফিসে বসে কাজ করছি, হঠাৎ জানালার বাইরে চোখে পড়ল দুটি হেডলাইট স্থির হয়ে জ্বলছে দূরে। আমি তাকিয়ে রইলাম কিছুক্ষণ, তারপর নিজের মনে বললাম, শান্তি পেয়েছ তাই না? আর তখনই বাতাসে ভেসে এলো হালকা এক গন্ধ, জ্বলে যাওয়া তেলের সঙ্গে লাল ফুলের মিষ্টি সুবাস। দেবপুরে আগুন লাগার সেই রাতের পর 2 মাস কেটে গেছে। আমি শহরে ফিরে এসে আগের মতোই কাজ করছি, কিন্তু মনটা আর আগের মতো নেই। রাত নামলেই জানালার বাইরে তাকিয়ে থাকি, কুয়াশার মধ্যে যদি হেডলাইট চলে ওঠে কিনা। একদিন অফিস থেকে ফিরছিলাম, ট্রাফিক জ্যামে আটকে আছি, তখনই হঠাৎ ফোন বেজে উঠল। অপর প্রান্তে রাজেশ নয়, একটা অচেনা মহিলা কণ্ঠ, খুব নিচু স্বর, যেন অনেক দূর থেকে আসছে। আপনি কি দেবপুরে গেছিলেন? আমি থমকে গেলাম। হ্যাঁ, কে বলছেন? ও বলল, আপনি আমাকে চিনবেন না, আমি সুমিতার বোন কাকলি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আপনি? কাকলি বলল, আমি শুনেছি আপনি ওর গল্পটা লিখেছেন, কিন্তু আপনি জানেন কি, সেদিন আগুনে ও শুধু বিশ্বনাথ দাস নয়, আর একজনও মারা গিয়েছিল। আমি স্তব্ধ। কে? ও বলল, একটা ছোট ছেলেকে ওরা গাড়িতে তুলে রেখেছিল, যে সেদিন ফিরে আসেনি। ও ছিল সুমিতার সন্তান। হঠাৎ আমার কানে কেবল ট্রাফিকের শব্দ নয়, একটা শিশুর কান্না ভেসে আসতে লাগল। ফোন কেটে গেল। আমি মোবাইলটা নামিয়ে রেখে চুপ করে রইলাম। হৃদস্পন্দন যেন বুকে ধাক্কা মারছে। সেদিন রাতে অদ্ভুত কিছু ঘটল। ঘড়িতে তখন প্রায় 2টা। হঠাৎ জানালার বাইরে থেকে আলো ঢুকল ঘরে, 2টি জলজলে হেডলাইট। আমি পর্দা সরালাম। দূরে রাস্তার ধারে এক কালো অ্যাম্বাসাডার দাঁড়িয়ে আছে। গাড়ির ভেতর কুয়াশা ভরপুর, কাঁচ ঝাপসা।
ভয় আর কৌতূহল দুই মিশে গেল মনে। আমি নিচে নেমে এলাম। রাস্তায় বাতাসে তীব্র ঠান্ডা, অথচ চারপাশ নিঃশব্দ। আমি ধীরে ধীরে গাড়িটার কাছে গেলাম। দরজাটা একটু খোলা। ভেতরে তাকাতেই দেখি সামনের সিট ফাঁকা। পেছনে বসে আছে এক মহিলা, লাল শাড়ি, শান্ত মুখে তাকিয়ে আছে বাইরে। ও সুমিতা। আমার বুক কেঁপে উঠল। ওর মুখে কোনো ভয় নেই, শুধু একরাশ শান্তি। আমি আস্তে বললাম, তুমি কি শান্তি পেয়েছ? ও হালকা মাথা নাড়ল। তারপর পেছনের আসনে কিছু নড়ল। একটা ছোট ছেলের মুখ দেখা গেল। দু চোখ মেলে আমার দিকে তাকিয়ে বলল, মা এখন হাসে। ওর কণ্ঠ এত শান্ত, এত সত্যি, আমি কেঁপে উঠলাম। এরপর গাড়িটা আস্তে আস্তে স্টার্ট নিল। ইঞ্জিনের শব্দ নেই, শুধু বাতাসে হালকা কুয়াশা আর মিষ্টি ফুলের গন্ধ। গাড়িটা ধীরে ধীরে এগিয়ে গেল রাস্তায়। দূরে আলো মিলিয়ে গেল ধোঁয়ার মধ্যে। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ দেখলাম রাস্তার ওপর কিছু পড়ে আছে। একটা পুরনো নাম ফলক, তাতে লেখা WB42A 5177। কিন্তু এবার তার নিচে ছোট অক্ষরে আরও কিছু খোদাই করা। শেষে ওরা সবাই একসাথে। আমি সেটাকে হাতে তুলে নিলাম। মাটি ঠান্ডা, আর আকাশে তখন হালকা চাঁদের আলো ফুটে উঠছে। অমাবস্যা শেষ। সকালে ঘুম ভাঙতেই মোবাইলে একটা নোটিফিকেশন এলো। একটা অচেনা নম্বর থেকে ছবি পাঠানো হয়েছে। ছবিটা খুলে দেখি একটি ছোট্ট বাচ্চা ছেলেকে কোলে নিয়ে লাল শাড়ি পরা এক মহিলা হাসছে, আর পাশে দাঁড়িয়ে রাজেশ। ছবির নিচে তারিখ লেখা 1996, দেবপুর। আমি চুপ করে বসে থাকলাম কিছুক্ষণ। তারপর ডেস্কের উপর রাখা কাগজে লিখলাম শেষ লাইনটা, কিছু গাড়ি থেমে যায়, কিন্তু তাদের গল্প থেমে যায় না। দেবপুরের রাস্তা আজও আছে। লোকজন বলে অনেক রাতে নাকি এখনও দেখা যায় একটা কালো অ্যাম্বাসাডার গাড়ি ধীরে ধীরে চলে যায় গ্রামের সীমানা ছাড়িয়ে, আর পেছনে ভেসে আসে মৃদু হাসির শব্দ, যেন মা আর ছেলের শান্তির নিঃশ্বাস। দেবপুর ছেড়ে শহরে ফিরে আসার পর আমি ভাবছিলাম সব শেষ। কিন্তু রাতে ঘুমোতে গেলে চোখের সামনে বারবার সেই কালো অ্যাম্বাসাডার গাড়ি ভেসে উঠত। হেডলাইট জ্বলছে, ধোঁয়া বেরাচ্ছে, আর সেই লাল শাড়ি পরা মহিলা সুমিতা নীরব দাঁড়িয়ে আছে। এক রাতে আমার ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। কানে ভেসে এলো, তুমি ফিরে এসেছ, তবে সত্যি দেখতে হলে আসো। আমি তখন বুঝলাম এটি কেবল একটি ডাক নয়, এটি অন্তহীন ভয়ের আহ্বান। পরের দিন আমি রাজেশের সঙ্গে সেই পুরনো হাইওয়েতে গেলাম। রাস্তা এখন শীতল, কুয়াশা কেটে গেছে, কিন্তু দূরে দেখি ছায়ার মতো একটি গাড়ি, কালো অ্যাম্বাসাডার। ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু পেছনের সিটে এবার একজন অচেনা বৃদ্ধা বসে আছে। রাজেশ হঠাৎ বলল, আমি আগে বলেছিলাম না, ও শুধু সুমিতা নয়, ওর সঙ্গে আরও কেউ আছে। ওদের ছায়া ফিরে আসে প্রত্যেক অমাবস্যার রাতে। আমি শ্বাস আটকে তাকালাম। বৃদ্ধা ধীরে ধীরে মাথা নেড়ল। তার চেহারা ভীষণ অচেনা, চোখে ধোয়া। তুমি কি সত্যিই জানতে চাও? আমি কণ্ঠ কেঁপে জিজ্ঞেস করলাম। বৃদ্ধা হালকা কণ্ঠে বলল, যদি সত্যি দেখতে চাও ওদের অনুসরণ করো, তবে একবার যাত্রা শুরু হলে আর ফিরে যাওয়া নেই। রাজেশ চিৎকার করল, সাহেব, ওরা ধীরে ধীরে সব ইতিহাস তুলে আনে, আপনি প্রস্তুত নন। তবু আমি এগোলাম। গাড়িটা ধীরে ধীরে রাস্তার বাঁক ধরে চলল। পেছনে শুধু কুয়াশা আর নিঃশব্দতা। আমি বুঝলাম আমি শুধু গাড়ি দেখছি না, আমি দেখছি পুরো অতীত, যা এখনো ধরা যায় না। রাস্তার পাশে এক পুরনো ব্রিজ,
গাড়িটা থেমে গেল। পেছনের বৃদ্ধা এবার সরে গিয়ে পাশে দাঁড়াল। সুমিতা বেরিয়ে এলো, হালকা আলোয় ভাসছে, মুখে শান্তি, চোখে অচেনা দুঃখ। ও বলল, এখানেই সব শেষ হবে না। আমার গল্প শেষ হয়নি, কিন্তু তুমি দেখেছ, তুমি জানবে, আর কেউ যেন আর এ পথে যায় না। আমি বুঝলাম, গাড়ি শুধু প্রতিশোধের জন্য নয়, এটি সতর্কতা। যে রাস্তা থেকে একবার অমানবিক ও ন্যায্য বিচারের বাইরে চলে যায়, সেই পথ ছায়া হয়ে ফেরে অমাবস্যার রাতে। আমি পেছনে তাকালাম, গাড়ি ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। শুধু বাতাসে একটা ফিসফিস। শান্তি পাওয়া সব সময় সম্ভব নয়, তবে শেখা যায়। রাজেশ আমার দিকে তাকিয়ে বলল, এই রাস্তা দেখেছে শুধু আমরা দুজন, আর কেউ জানবে না। আমি মৃদু মাথা নেড়ে লজ্জা আর ভয়ের মিশ্রিত অনুভূতি অনুভব করলাম। সেই রাত থেকে আমি আর একা হাইওয়েতে যাইনি, শুধু মনে রেখেছি ছায়ার পথ, যেখানে অতীত আর বর্তমান মিলিত হয়, এবং সেই রাস্তা ধীরে ধীরে শুধু স্মৃতি হয়ে যায়। দেবপুরের সেই হাইওয়ে থেকে ফিরে এসে আমি 1 সপ্তাহ ধরে শান্ত থাকতে পারিনি। মনে হচ্ছিল কেউ বা কিছু আমার পেছনে ঘুরছে। রাত হলেই মনে হচ্ছে হেডলাইট জ্বলছে আর কারো সাদা চোখ আমাকে দেখছে। একদিন রাজেশ আমাকে ডাকল, সাহেব, ওর গল্পের শেষ না। আমি একটা জিনিস পেলাম যা অনেক বছর ধরে লুকানো ছিল। ও আমাকে একটি পুরনো খাম দিল। খামটা ধুলোয় ঢাকা, ছাপাও পুরনো। আমি খুলে দেখি ভিতরে আছে একটি চিঠি, মলাটে লেখা, যদি কেউ এটি পড়ে জানুক অদৃশ্য ছায়া ফিরে আসবে। চিঠি খুলেই পড়তে শুরু করলাম। হাত কাঁপছিল, কারণ লিখনটা পুরনো, মলাট ধুলো মাখানো। চিঠি থেকে জানা গেল সুমিতা একবার রাজ পরিবারের সঙ্গে অসহায় অবস্থায় ছিল। ওর স্বামী ও তার বন্ধু এক নেকড়ে পরিকল্পনা করেছিল যাতে সুমিতা একাই মারা যায়। চিঠিতে লেখা, যে কেউ সত্যি জানবে সে আমার প্রতিশোধের সাক্ষী হবে। আমি কেবল গাড়ি নয়, ছায়া হয়ে ফিরব, যেন কেউ ভুল করে আমার প্রতিশোধকে অবহেলা করতে না পারে। আমার ছেলেও একদিন বুঝবে, আমি ওকে ফেরত দেব। এই চিঠি যদি পড়ে কেউ, তবে জানুক আমার গাড়ি অমাবস্যার রাতে ফিরে আসে। আমি চিঠি পড়ার পর রাজেশকে বললাম, এইটাই কি সেই কারণ যা গাড়িটাকে বারবার দেখা যায়? ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, তবে একবার যে চিঠি প্রকাশ পেয়েছে, সত্যি জানলে তুমি আর পেছনে ফিরে তাকাবে না। আমরা ঠিক করলাম চিঠিটা রেখে দেব সেই স্থানেই যেখানে সুমিতা মারা গিয়েছিল। গাড়ি আর ফিরে আসবে না হয়তো। পরের অমাবস্যার রাত আমরা চিঠি নিয়ে গেলাম রাস্তার সেই বাঁকে। কুয়াশা ছিল ভারী, বাতাসে ঠান্ডা হাওয়া। আমি চিঠি মাটিতে রেখে বললাম, এখানেই শেষ সুমিতা, তুমি মুক্ত। হঠাৎ ধীরে ধীরে বাতাসে একটা হালকা হোলছোল। দূরে কালো অ্যাম্বাসেডার ধোঁয়া ছেড়ে রাস্তা ধরে এগোচ্ছে, কিন্তু এবার ভেতরে কেউ নেই, শুধু হেডলাইট জ্বলছে, আর গাড়ি ধীরে ধীরে চলে গেল কুয়াশার ভেতর। আমরা কিছুক্ষণ স্থির দাঁড়ালাম। পরে রাজেশ বলল, এবার সত্যিই শেষ। আমি চুপচাপ বসে থেকে শুধু বাতাসের ফিসফিস শুনছিলাম, যেন সুমিতা বলছে, ধন্যবাদ। সেদিন থেকে হাইওয়ে শান্ত, লোকেরা আর সেই গাড়ি দেখেনি, কিন্তু চিঠি আমাদের শিখিয়েছে, যে সত্য অমীমাংসিত থাকে তা ছায়া হয়ে ফিরে আসে। আমি আর রাজেশ দেবপুরে পৌঁছালাম। রাত গভীর, আকাশ কুয়াশার আড়ালে, আর বাতাসে যেন আগুনের গন্ধ ভেসে আসে। লোকজন বলে, কেউ এখনো সেই হাইওয়েতে হেঁটে চললে হালকা হেডলাইট দেখবে। আমরা ঠিক করলাম, আজ রাতেই সব সত্য উদ্ঘাটন করব। রাস্তার বাঁকে আমরা দাঁড়িয়ে, চিঠি হাতে। সুমিতা, আমি সত্যি জানতে চাই, সব কিছু কি শেষ? আমরা চুপচাপ।
শুধু দূরে হালকা শব্দ, ট্র্যাক ট্র্যাক। একটি কালো অ্যাম্বাসাডার ধোঁয়া ছেড়ে আস্তে আস্তে আমাদের দিকে এগোচ্ছে। ভেতরে এবার শুধু সুমিতার উপস্থিতি, মুখে শান্তি, চোখে অদ্ভুত আভা। রাজেশ কণ্ঠ কমিয়ে বলল, সাহেব, এবার ও আমাদের দেখাবে কি হয়েছিল সত্যিই। গাড়ি থেমে গেল। সুমিতা ধীরে ধীরে বেরিয়ে এলো। আমি চেয়েছিলাম সত্যি জানা হোক, আমার মৃত্যু দুর্ঘটনা নয়, আমি হত্যা হয়েছি। আমার স্বামী আমাকে ফেলে দিয়ে পালিয়েছিল। আমি কেঁপে উঠলাম, কিন্তু তুমি আর ফিরছ না? ও হালকা হাসল। আমি ছায়া হয়ে ফিরি যতদিন সত্য প্রকাশ হয়নি, কিন্তু এবার সব জানাবে একমাত্র সাক্ষী তুমি। সেই সময় হঠাৎ রাজেশের চোখে জল। ওর ছায়া শুধু আমাদের জন্য নয়, আর কেউ যেন ভুল না করে। আমি আমার ডায়েরি বের করলাম, সব লিখব, যাতে সবাই জানে কি হয়েছিল, কেউ আর যেন এমন বিশ্বাসঘাতকতা না করে। সুমিতা ধীরে ধীরে গাড়ির দিকে ফিরে গেল। পেছনের সিটে হালকা কুয়াশার ভেতর তার সন্তান বসে আছে। আমি মুক্ত, আর ওর সন্তানও। গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে। পেছনের হেডলাইট ধীরে ধীরে মিলিয়ে গেল কুয়াশার মধ্যে। শুধু বাতাসে এক ফিসফিস, ধন্যবাদ অন্তিম সাক্ষী। পরের সকালে আমরা গ্রামে সংবাদ প্রকাশ করলাম। লোকেরা জানল সুমিতা হত্যা হয়েছিল, আর প্রতিশোধ তার গাড়ি ও ছায়ার মাধ্যমে আসছিল। আরও জানা গেল, যারা সত্য জানতে চেয়েছিল তারা সব সময় সুরক্ষিত। সেই হাইওয়ে থেকে আর কেউ ভয় পেল না। শেষে আমি রাজেশকে বললাম, সব শেষ। ও মাথা নেড়ে বলল, হ্যাঁ, কিন্তু ছায়া কখনো পুরোপুরি হারায় না। আমরা চুপচাপ দাঁড়িয়ে রইলাম। রাস্তা শান্ত, কুয়াশা হালকা, আকাশে চাঁদের আলো পড়ছে। আমার মনে হলো সত্য সব সময় তার পথ খুঁজে পায়, আর কিছু ছায়া শুধু শিক্ষা দেয়। সেই অমাবস্যার রাত, দেবপুরের রাস্তা যেন নীরব এক সাপের মতো। রাজেশ আর আমি হাঁটছিলাম, হাতে চিঠি আর ডায়েরি। সব সত্য আমরা লিখে ফেলব, কিন্তু হঠাৎ দূরের কুয়াশার ভেতর জ্বলল হালকা হেডলাইট। কালো অ্যাম্বাসাডার গাড়ি ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু এবার ভেতরে শুধুই ছায়া। সুমিতা, তার সন্তান আর বৃদ্ধা, যাদের আমরা আগে দেখেছি। তাদের চোখে আগুন নেই, শুধু সাপ আর শান্তি। গাড়ি থেমে গেল আমাদের সামনে। ছায়াগুলি ধীরে ধীরে গাড়ি থেকে বেরিয়ে এলো। সুমিতা বলল, সব শেষ করতে এসেছি, আর তোমাকে শেষ সাক্ষী হতে হবে। আমি স্থির হয়ে দাঁড়ালাম। ছায়াগুলি ধীরে ধীরে রাস্তার ওপর একচেটিয়া আলোয় ভেসে উঠল। আমি দেখলাম ওদের সকল ক্ষোভ, কষ্ট, প্রতিশোধ একত্রিত হয়ে একটি দৃশ্যমান শক্তি হয়ে গেছে। রাজেশ বলল, সাহেব, এবার সতর্ক থাকতে হবে। এই শক্তি একবার সব হিসাব চুকিয়ে দিলে শান্তি পাবে। সুমিতা সামনে এসে বলল, আমরা শুধু চাই সত্য জানুক সবাই, আর কেউ যেন এমন বিশ্বাসঘাতকতা না করে। হঠাৎ বাতাসে ধোঁয়ার সঙ্গে আগুনের মতো আলো ছড়িয়ে গেল। ছায়াগুলি ধীরে ধীরে মিলিয়ে গেল। আমার চোখে পড়ল সুমিতার সন্তান ছোট্ট হাসি দিয়ে আমাকে বিদায় জানাচ্ছে। সেদিন রাতেই বুঝতে পারলাম প্রতিশোধ শেষ, ছায়া শান্তি পেল। পরের দিন সকালে আমরা সংবাদে প্রকাশ করলাম, সুমিতা হত্যা হয়েছিল এবং দীর্ঘদিন ধরে সে তার প্রতিশোধের ছায়া হয়ে ফিরেছে। লোকেরা এবার জানল সত্য সব সময় তার পথ খুঁজে পায়। রাস্তার পাশের চিঠি ও নাম ফলক আমরা রেখে দিয়েছিলাম। মাটি
বাতাস এবং হালকা কুয়াশা সবই একরাশ শান্তি হয়ে গেছে। রাজেশ বলল, এবার সত্যি শেষ। আমি চুপচাপ মাথা নেড়ে দূরের হাইওয়েতে চেয়ে রইলাম। কুয়াশা হালকা, বাতাস নিঃশব্দ, আর দূরে হালকা চাঁদের আলো, সব কিছু যেন একটি শান্ত নিঃশব্দ চিত্র হয়ে গেছে। ভয় কখনো পুরোপুরি শেষ হয় না, তবে কিছু ছায়া শান্তি পেতে পারে। আর যারা সাক্ষী হয় তারা সত্য দেখার সাহস রাখে।